This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ প্রসঙ্গে গুতেরেস যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের নির্যাসটুকু দেখে নিয়ে এবার এক এক করে আমি বিষয়গুলোতে গিয়ে ঢুকবো, প্যানেলিস্টদের কাছে আসব, একটু দেখে নেব বাংলাদেশ প্রসঙ্গে গুতেরেস যেটা বলেছেন। নতুন বাংলাদেশের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসাবে ভূমিকা রাখতে প্রস্তুত জাতিসংঘ। জাতিসংঘ নিজেই বলছে আমি ভূমিকা রাখতে চাই। রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আতিথেয়তাকারী বাংলাদেশি জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্যেই আমি বাংলাদেশ সফরে এসেছি। অর্থাৎ রোহিঙ্গাদের শেখ হাসিনার সময় যাদের আশ্রয় তিনি দিয়েছিলেন এবং তাদের প্রতি সংহতি প্রকাশের জন্য আমি বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয়, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তার চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ হতে পারে। এটি একটি প্রস্তাব, খুব গুরুত্বপূর্ণ। মিয়ানমারকে মানবিক পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে প্রথম যে প্রস্তাবটা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসাবে ভূমিকা রাখতে প্রস্তুত জাতিসংঘ। অর্থাৎ জাতিসংঘের প্রধান তিনি বাংলাদেশ যে সংস্কার করছে, অর্থাৎ ভোট পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকেই, বিশেষ করে বিএনপি, তারা খুবই উদ্গ্রীব ছিল এবং তারা এই জাতিসংঘ এইভাবে সময় নিয়ে তারা খুশি নয়। তারা ইতিমধ্যে তাদের বক্তব্য তারা জানিয়েওছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে জাতিসংঘ প্রস্তুত আছে এই ক্ষেত্রে একটা মিডিয়েটর হবার জন্যে। এবং এটাই কি আপৎকালীন পরিস্থিতিতে ডক্টর ইউনূসের একমাত্র এখন অবলম্বন, জাতিসংঘ বা অন্যান্য কিছু? তার কারণ প্রায় সমস্ত চ্যানেলই তার যে সমস্ত পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে, এবং সংস্কারের নামে যে বিভৎসতা, যে বলাৎকারের সংস্কৃতি বাংলাদেশ জুড়ে চালু হয়েছে বা চলছে, সেখানে দাঁড়িয়ে বারবারই প্রশ্ন তুলেছিলাম। 5ই আগস্টে যে নারী শক্তিকে দেখা গেছিল তারা সক্রিয়ভাবে রাজপথে, সেখানে বিভিন্নভাবে নারী শক্তির যে জাগরণ আমরা দেখেছিলাম, যা গোটা পৃথিবীকে সত্যিই তখন তারা দেখছে এবং তারা স্যালুট ঠুকছে, সেই নারী শক্তিকে কিভাবে ক্রমশ কোণঠাসা করে দেওয়া শুরু হলো। এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের এই জাতিসংঘের এই প্রস্তাব এবং যে অধ্যায়টা এখন এই মুহূর্তে রয়েছে, বিষয়টিকে আমরা অনুধাবন করার চেষ্টা করব আজকের বিশ্লেষণের মাধ্যমে। রয়েছেন পার্থ মুখার্জি, যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কংগ্রেসের প্রবক্তা, এবং রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, অন্যতম প্রবক্তা এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র এই মুহূর্তে বিমল শঙ্কর নন্দ, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে। এবং রয়েছেন বাংলাদেশ বিশেষজ্ঞ, যার ইউটিউবে বিভিন্ন মন্তব্য ইতিমধ্যে খুবই জনপ্রিয় বাংলাদেশ নিয়ে, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দীপ্তিমান সেনগুপ্ত রয়েছেন উত্তরবঙ্গ থেকে। দীপ্তিমান বাবু, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি একটু বিমলদা আপনাকে দিয়েই আজকে শুরুটা করছি। একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে, একজন রাজনৈতিক ভাষ্যকার হিসাবে এবং বিজেপি মুখপাত্র, আপনার এই তিনটে সত্তা রয়েছে। কিন্তু এই যে যখন আমরা দেখছি যে অনেক মানুষ অনেকে ফোন করে বলেন, জানেন তো, আওয়ামী লীগের অনেকে তো এখানেও আসেন, খুব এখন সংক্ষেপে মানে ভিসা পাওয়া যায়, ডাক্তারদের আবার প্রেসক্রিপশনে লিখে দিতে হচ্ছে। গতকাল এক ডাক্তার আমাকে বললেন প্রেসক্রিপশনে লিখে দিতে হচ্ছে, না হলে তারা ভিসা পাবে না, যে 2 মাস পরে আবার এসে দেখি যাবেন। তো অনেকেই বলছেন যে কই শেখ হাসিনা তো আসতে পারলো না, কই বাংলাদেশে এরকম পরিস্থিতি তো স্বাভাবিক হলো না, ভিসা কবে পাওয়া যাবে? কিছুই তো কোনো কিছু নয়, অস্বাভাবিক এই পরিস্থিতি। তার মধ্যে জাতিসংঘের গুতেরেস এসে প্রস্তাব দিচ্ছেন, তার এই প্রস্তাব আপনি দেখলেন, তার মধ্যে কি কোথাও একটা জায়গায় রয়েছে যে এই জায়গায় জাতিসংঘ যে প্রস্তুত মধ্যস্থতা করার জন্যে, এইটা কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা গত বছরের আগস্ট মাসে শুরুতে ঘটেছিল, সেটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন শক্তিগুলো ঘটিয়েছে, আর সমস্যার সমাধান তো তাদেরই প্রথম খুঁজতে হবে। সেখানে যদি ভারতকে বলা হয় গিয়ে সমস্যার সমাধান করে দাও, এই আশাটা একটু বাড়াবাড়ি আশা। তার কারণ দেখুন, ভারতবর্ষ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি
শক্তি সার্কের, এতদিন যে সংগঠনটা প্রায় ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সেই সার্কের সবচেয়ে বড় শক্তি ভারতবর্ষ এমন যে সার্কের সব দেশের সঙ্গে তার একটা মানে ইয়ে রয়েছে, বর্ডার রয়েছে। বাংলাদেশ এমন দেশ যার প্রায় চারদিক ঘেরা ভারতবর্ষ, মাঝখানে 370 কিলোমিটার হচ্ছে মায়ানমারের বর্ডার, তার ম্যাক্সিমামটা আবার ওই নাফ নদী। ফলে সব মিলিয়ে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের কথা ভাবাই যায় না। ফলে ভারতকে তার ভূমিকা পালন করতে হবে। দ্যাট ডাজ নট মিন যে ভারতবর্ষ একদম কথায় কথায় সেনা পাঠিয়ে দেবে, ওখানে সব কিছু চেঞ্জ করে দেবে, এটাই এই আশা করাটাও একটু বাতুলতা। দ্বিতীয় কথা, ভারতবর্ষ ইউজুয়ালি কখনোই কোনো দেশে চট করে সেনা পাঠিয়ে তার মানে এলাকা দখল করে নিজের ভাবনাগুলোকে চাপিয়ে দেবে, এটা কিন্তু খুব একটা হয়নি, খুব কম ক্ষেত্রেই হয়েছে। আপনি বলতে পারেন যে এই ভারতবর্ষ তো শ্রীলঙ্কায় সেনা পাঠিয়েছিল, এটা চুক্তি হয়েছিল, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ভারতের আবেদন করেছিল, সেই সেনা পাঠানোটা একটা হিমালয়ান ব্লান্ডার ছিল রাজীব গান্ধীর, সেটা অন্য আলোচনার বিষয়, কিন্তু চুক্তি হয়েছিল। একটা ক্ষেত্রেই আপনি বলতে পারেন, সেটা হচ্ছে যে মামুন আব্দুল গায়ুমকে যখন সরিয়ে দিয়েছিল মালদ্বীপস থেকে, তখনও কিন্তু এই রাজীব গান্ধী ছিলেন, তিনি কিন্তু সেনা পাঠিয়েছিলেন, কিন্তু সেটা ছিল একদল প্রায় ক্রিমিনাল গিয়ে ওনাকে ঘেরাও করে ফেলেছিল, হত্যা করতো। ভারতবর্ষ অন্য কোনো উপায় ছিল না, সেটা কিন্তু করেছিল। বাংলাদেশের ক্ষেত্রেও ভারতবর্ষ সেনা পাঠিয়েছিল, কিন্তু মনে রাখবেন ভারতবর্ষ কিন্তু ইউনিল্যাটারালি যুদ্ধ ঘোষণা করেনি। ভারতবর্ষ আগে পাকিস্তানের দ্বারা আক্রান্ত হয়েছিল, পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতীয় বেসের ওপর বোমা ফেলেছিল, তারপর ভারতবর্ষ যুদ্ধ ঘোষণা করেছিল। ফলে ভারতের বিদেশ নীতির এই এগুলো তো বুঝতে হবে, কম্পালশনগুলো। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে দেখুন এই বাংলাদেশে এখন যেটা ঘটছে, জাতিসংঘের যে বিষয়টা, আজ জাতিসংঘটা পরে আসছি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা একজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমি বলতে পারি। 1651 সালে বই লিখেছিলেন হবস, টমাস হবস, বইটার নাম লেভিয়াথান। সেখানে একটা কথা আছে, ওয়ার অফ অল এগেনস্ট অল, মানে সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। তিনি মানে এইরকম একটা কল্পনা করেছিলেন, রাষ্ট্র যদি না থাকে তাহলে সিচুয়েশন কি হতে পারে, সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। বাংলাদেশ দেখলে বোধহয় হবস বলতেন যে ঠিক এতদিন পরে আমার যে ভাবনাটা সেটা বোধহয় বাস্তবে রূপায়িত হলো। মাঝখানে কিছুদিন আফগানিস্তানে হয়েছিল, এবার বাংলাদেশে হয়েছে। বিকজ দেয়ার ইজ নো স্টেট বলে কিছু নেই, অথরিটি বলে কিছু নেই, যে যা পারছে করছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যারা একটু দুর্বল, সংখ্যালঘু হিন্দুরা, কারণ ওখানে মুসলিমরাও আক্রান্ত হচ্ছে, যারা একটু লিবারেল মুসলিম, আওয়ামী লীগ করে, তারা আক্রান্ত হচ্ছে। আজকেই শুনলাম বাংলাদেশ হিন্দু পরিষদের একজন নেতাকে, নামটা ভুলে যাচ্ছে আপনাকে পরে, হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের অ্যারেস্ট করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কতদিন ধরে জেলে রয়েছেন, তার হয়ে যে আইনজীবীরা লড়তে যাচ্ছে, একদল আইনজীবী নামধারী তাকে মেরে তাদের হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। ফলে এরকম পিকুলিয়ার সিচুয়েশন রয়েছে বাংলাদেশে। ফলে অতি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা আমরা মনে করি না। আবার এটাও ঠিক, ভারতবর্ষ তার দায়িত্ব থেকে সরে আসে না, এবং যার জন্যে শেখ হাসিনাকে যদি সেইভাবে রেস্কিউ না করা হতো, আর একটা মুজিবুর রহমানের ঘটনা কিন্তু ঘটে যেত। ফলে ভারতবর্ষ সেটা করতে পেরেছে, তো সেটা করেছে। দ্বিতীয়, ভারতবর্ষের এই যে বিশাল বর্ডার, সেই বর্ডারটাকে সুরক্ষিত করা হয়েছে। 3 নম্বর, সেখান থেকে দলে দলে মানুষ যাতে চলে না আসে এখানে যতটা সম্ভব। মনে রাখবেন 100% কন্ট্রোল করা সম্ভব নয়, খুব ভয়ঙ্কর আক্রান্ত মানুষ অনেক সময় আসে, এসে হচ্ছে আশ্রয় নিয়েছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তারপরে ভয়ঙ্কর ইনফিল্ট্রেশন ভারতবর্ষ আটকেছে, কারণ ভারত চাইছে ওখানেই মানুষ লড়াইটা করুক, অন্তত লড়াইটা ভেতর থেকে আসুক। একটা কথা আপনাকে, যে কোনো লড়াই ক্ষেত্রে রিসোর্স লাগে না, রিসোর্স মানে লড়াই দুরকম হয়। মানে ধরুন আগের বার যখন 71-এ যখন সরাসরি যুদ্ধে যাওয়ার আগে মুজিব বাহিনী তাকে ট্রেন করা বা লড়াই, এগুলো তো ইতিহাস, এটা তো গোপন কিছু নেই। আর আজকে এই সময়টা কিন্তু একটা বিরাট পার্থক্য ঘটে গেছে। 71-এর সময় আন্তর্জাতিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো তো তেমন একটা ছিল না, এখন কিন্তু হচ্ছে। ফলে বাংলাদেশে এই সমস্ত ক্রিমিনাল ফোর্স যারা ক্ষমতা দখল করেছে, মনে রাখবেন বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে ভয়ঙ্কর শক্তি, এবং এটা বলতে কোথাও দ্বিধা নেই, একদল ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ যারা স্বাধীনতা চায়নি, যারা হচ্ছে অ্যান্টি স্বাধীনতা, অ্যান্টি ইন্ডিয়া, তারা ভারতের ওপর রাগের কারণ ভারতবর্ষ ওদের কেন স্বাধীন করেছে, ওদের পাকিস্তানের সঙ্গে থাকবে, যে পাকিস্তান কবে টুকরো টুকরো হয়ে যাবে কেউ জানে না, এখনো বসে ওদের পাকিস্তান ভজনা করে যাচ্ছে। এবং তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউনুস কিন্তু আর কিচ্ছু নয়, ইউনুস একজন ওই শালগ্রাম শিলা বসিয়ে পুজো করা হবে, ওটুকু শালগ্রাম শিলা, লোকটি না আছে কোনো যোগ্যতা, না কোনো পদার্থ। ওর রাগ ছিল শেখ হাসিনার ওপর, কারণ শেখ হাসিনা ওকে দেশ ছাড়া করেছিল, এখানে থাকলে জেলে পড়তো।
করতো, ফলে সেই রাগটা ও ইয়ে করছে। আলটিমেটলি বাংলাদেশের একটা বিষয় মনে রাখতে হবে, এটা বলেই শেষ করব, বাংলাদেশ বেসিক্যালি একটা হিংস্র সমাজ, হিংস্র সমাজ। কারণ 1971-72 ছেড়ে দিলাম, তার আগে 1937 থেকে সেই হিংসা শুরু হয়েছে। ওখানে একদল শক্তিশালী মানুষ মুসলিমরা হিন্দুদের মেরেছে। 1946-47 ভয়াবহ অত্যাচার হয়েছে, 1960 পরে ভয়াবহ অত্যাচার হয়েছে, 1971-72-তে এই যে খুনোখুনিগুলো হয়েছে, 40 লক্ষ মানুষ মারা গেছিল বলে ওরা অন্তত দাবি করে, আমি মনে করি ঠিকই করে। 3 লক্ষ মহিলা নির্যাতিতা হয়েছিল। যতটা না খান সেনা করেছিল ততটা ওদের নিজেদের ওই মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো করেছিল, আল বদর, তারপরে এই সমস্ত গোষ্ঠীগুলো করেছিল, রাজাকার বাহিনী করেছিল। শেখ মুজিবুর রহমানকে 75 সালে হত্যা করা হয়েছিল। তারপর জিয়াউর রহমান তিনি খুন হয়ে গেছিলেন। ফলে ওটা অদ্ভুত একটা রাজনীতি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভয়ঙ্কর একটা চক্রান্ত করা হয়েছিল তাকে খুন করার জন্য, সেটা ওই বিডিআরকে দিয়ে একটা বিদ্রোহ ঘটানো হয়েছিল 2009 সালে সম্ভবত। ফলে বাংলাদেশের ইতিহাসটা হিংস্র ইতিহাস। এই ইতিহাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে গেলে কড়া হাতে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা অনেকদিন ক্ষমতায় থেকেও তার এই ব্যর্থতার জায়গাটা উনি ওটা পারেননি, তার মূল্য তাকে দিতে হয়েছে। কিন্তু আগামী দিনে আমার ধারণা আবার আওয়ামী লীগের সরকার আসবে, এই দিকটা মনে করতে হবে। এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল এবং যারা অ্যান্টি সোশ্যাল ফোর্সগুলোকে, সেগুলোকে যদি কন্ট্রোল না করা যায়, বাংলাদেশ কিন্তু এরকমই থেকে যাবে, কিচ্ছু করা যাবে না বাংলাদেশ।